হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। তাহলে মিশন ডাব্লিউপি কনস্টেবলের আরেকটি নতুন ক্লাস। এই ক্লাসটা মূলত ভারতের সংবিধানের ওপর যেসব প্রশ্নগুলো ডাব্লিউপিতে বিভিন্ন বছরে এসেছে সেই প্রশ্নগুলোই আমি আলোচনা করব। এখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্নই তুমি কমন পাবে এই পরীক্ষাতে বা আপকামিং পরীক্ষাগুলোতে, ডাব্লিউপি হোক বা কেপি হোক, এই পরীক্ষাতে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। প্রশ্নগুলো ভালো করে দেখো, আমি ওয়ান লাইনার আকারে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি, তার সঙ্গে যেখানে যতটুকু এক্সপ্লানেশনের প্রয়োজন সেই এক্সপ্লানেশনগুলো করে দেবো। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করো। তাহলে চটপট দেরি না করে দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা তোমরা আশা করছি জানো, প্রত্যেকেই জানবে। না, ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। খুব একটা কঠিন প্রশ্ন ছিল না, খুব সহজ একটা প্রশ্ন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, এখানে সেরকম আলোচনার বিষয় খুব একটা কিছু নেই। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? মানে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি থাকেন তাদের রিটায়ারমেন্ট কত বছর বয়সে হয়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার এসছে পরীক্ষায়। এটার উত্তর কি হবে? না, 65 বছর। এরপরে এখানে একটু আলোচনার বিষয় আছে, সেটা যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। এবার তোমাকে প্রশ্ন দিল হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? ঠিক আছে, তাহলে হাইকোর্ট আমি এইচসি দিয়ে লিখছি। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। এটা খাতায় নোট ডাউন করো। তাহলে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর, আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইমপিচমেন্টের মাধ্যমে কাকে সরানো যেতে পারে? এখানে তোমার চারটা অপশন থাকবে। মূলত যে অপশনটা থাকবে এখানে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, এবং উত্তর এটাই হবে না, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রাষ্ট্রপতি। এবারে তোমাকে ধরো, যেহেতু একটাই পরীক্ষা হবে, এবারে প্রশ্ন একটু জটিল করতে পারে। তোমাকে এখানে এই প্রশ্নটা এইভাবে না দিয়ে বললো যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো হয় কোন ধারা অনুযায়ী, মানে ইমপিচমেন্টের ধারাটা তোমাকে জানতে চাইলো, আর্টিকেলটা জানতে চাইলো, তখন কি হবে? এটা হচ্ছে আর্টিকেল, আমি লিখে দিচ্ছি, খাতায় নোট ডাউন করো, আর্টিকেল 61, 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে সরানো যেতে পারে বা বহিষ্কার করা যেতে পারে। ক্লিয়ার? তাহলে 61 নম্বর ধারা। আমি বলছি যেখানে এক্সপ্লানেশনের প্রয়োজন সেখানে আমি এক্সপ্লানেশন দেবো, ঠিক আছে? যেখানে প্রয়োজন নেই সেখানে বলবো না, তোমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বলবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এটা দেখো একটা অন্য টাইপের প্রশ্ন, কোনটি একটি রিট? রিটের বাংলা হচ্ছে লেখো, লয়েকার খ, লেখো, কিন্তু রিট দিয়ে দিয়েছে যেহেতু প্রশ্নটা ব্র্যাকেটে এরকম WRIT রিট লেখা আছে, নয়। তার মানে রিট কোনগুলো সেগুলো যদি তুমি জানো তাহলে কোনটা নয় তুমি সেটা বুঝতে পারবে। দেখো, আমি অপশন চারটা যেগুলো দিয়েছিল সেগুলো আমি লিখেছি, নালে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারবে না। কি কি আছে? হেবিয়াস কর্পাস, স্পেশাল লিভ পিটিশন, সার্টিওয়ারি আর ম্যান্ডামাস। দেখো, ম্যান্ডামাস একটা রিট, সার্টিওয়ারিও একটা রিট, হেবিয়াস কর্পাসও একটা রিট। তার রিট নয় কোনটা? না, স্পেশাল লিভ পিটিশন। এটা কারেক্ট অ্যান্সার হবে, স্পেশাল লিভ পিটিশন। আরো দুটো রিট আছে, আমি লিখে দিচ্ছি, সেগুলো খাতায় নোট ডাউন করো। তিনটে কি হলো? হেবিয়াস কর্পাস হলো এটা একটা, সার্টিওয়ারি একটা, ম্যান্ডামাস একটা, ঠিক আছে? তিনটে হলো। আর দুটো বলছি লিখবে খাতায়। একটা হচ্ছে প্রহিবিশন, ইংরেজিতে লিখে দিলাম, এগুলো ইংরেজি টার্ম যেহেতু। আরেকটা হচ্ছে কোয়া ওয়ারেন্টো, QUOARRANTO। তাহলে প্রহিবিশন আর কোয়ারেন্টো এই দুটো, আর এই তিনটে হেবিয়াস কর্পাস, সার্টিওয়ারি আর ম্যান্ডামাস, এই পাঁচটা রিট মনে রাখবে। এবার কোনটা নয়, এই পাঁচটার মধ্যে যে তিনটা থাকবে সেগুলো সব রিট, যেটা নয় সেটা নয়। ক্লিয়ার? এখান থেকে ডিটেলস আর কিছু জানার দরকার নেই যে ম্যান্ডামাস কাকে বলে, সার্টিওয়ারি কাকে, এরকম প্রশ্ন তোমাদের আসে না। এগুলো মিসলেনিয়াস বা WBCS এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, ঠিক আছে? WP KP ক্ষেত্রে
জাস্ট এই 5টা রিটের কথা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? তাহলে এখানে একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থা থেকে প্রশ্ন দিয়েছে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমি 3টে আর্টিকেল বলে দিচ্ছি, এই 3টে মাথার মধ্যে একদম গেঁথে নাও। এই 3টে আর্টিকেল থেকে প্রশ্ন আসবে। আর্টিকেলগুলো মনে রাখাও খুব সহজ। কি কি না, একটা হচ্ছে আর্টিকেল 352, একটা হচ্ছে আর্টিকেল 356, একটা হচ্ছে আর্টিকেল 360। দেখো 4 করে করে ডিফারেন্স আছে, 352, 356, 360। মনে রাখা খুব সহজ। কিভাবে মনে রাখবে? এরপরে দেখো আর্টিকেল 352 এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তারপরেরটা কি? 356 এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি। আর লাস্টেরটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ক্লিয়ার? তাহলে দেখো ন্যাশনাল এমার্জেন্সি মানে দেশের একটা জরুরি অবস্থা, মানে কি এই যেটা বলেছে বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা, দেশে যুদ্ধ, তাহলে পুরো দেশের ব্যাপার বলেছে। তার মানে কি হবে? আর্টিকেল 352 এটার কারেক্ট অ্যান্সার হবে। আর্টিকেল 356 কি? স্টেট এমার্জেন্সি, মানে কোন একটা স্টেটে এমার্জেন্সি, ঠিক আছে, এমার্জেন্সি সিচুয়েশন করা হয়েছে, যেটাকে আমরা এক কথা বলি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ঠিক আছে, মানে স্টেটের হাতে কোনো পাওয়ার নেই, রাষ্ট্রপতির হাতে সেই পাওয়ারটা চলে গেছে, যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়, সেটাকে স্টেট এমার্জেন্সি বলা হয়। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন। এরপরে দেখো আর্টিকেল 360 এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, মানে অর্থনৈতিক জরুরি অবস্থা, মানে অর্থনৈতিক মন্দা, প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের হাতে টাকা নেই, অর্থনৈতিক একটা সংকট, যেমন যেটা রিসেন্টলি শ্রীলঙ্কাতে হয়েছে, পাকিস্তানও অনেক অংশে হয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা ভারতবর্ষে এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কখনোই ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়নি। এই দুটো কিন্তু হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি কখন হয়েছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় হয়েছে, চায়নার সঙ্গে যুদ্ধের সময় হয়েছে। আর স্টেট এমার্জেন্সি কিন্তু বিভিন্ন জায়গায়, পাঞ্জাবে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, অনেকবার হয়েছে এখানে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে 3টে এমার্জেন্সি। এরপরের প্রশ্ন কি আছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই এক্সপ্লানেশন গুলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই প্রশ্নটা ডাইরেক্টলি তোমার পরীক্ষাতে নাও আসতে পারে, ওই জন্য বারবার বলছি এক্সপ্লানেশন গুলো দেখো। জাস্ট তুমি উত্তরটা করে নিলে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যদি অন্যভাবে প্রশ্নটা আসে তুমি কিন্তু করতে পারবে না। ক্লিয়ার? এরপরে দেখো কি প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল বলেছেন। খুব ইম্পর্টেন্ট। কি রকম, কোন ধারাকে বলেছেন না আর্টিকেল 32। আর্টিকেল 32 এটাতে কি আছে? আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস, মানে হচ্ছে যে মৌলিক অধিকারগুলো আমাদের আছে, সেই মৌলিক অধিকারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য যে আর্টিকেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 32, যেটার দ্বারা তুমি মৌলিক অধিকার যদি খর্ব হয় তুমি কোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারো। ঠিক আছে, তার মানে এই আর্টিকেল 32 অনুযায়ী কোথায় যাচ্ছ না সুপ্রিম কোর্টে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে এই যে কনস্টিটিউশনাল রেমেডি, যেটা আমার মৌলিক অধিকারকে সুরক্ষিত রাখার যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 32। যদি হাইকোর্টের ক্ষেত্রে সেটা হয় তখন এই 32 যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ক্ষেত্রে সেটা হবে আর্টিকেল 226। এটা মনে রাখবে। হাইকোর্ট হলে ব্র্যাকেটে লেখা রাখবে হাইকোর্ট, হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল 226, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর্টিকেল 32। এই আর্টিকেল 32 কে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বা সোল বা হার্ট অ্যান্ড সোল বলেছেন। ক্লিয়ার এখান পর্যন্ত? এরপর দেখো 6টা প্রশ্ন হলো, কিন্তু তুমি জেনে রাখো এই 6টা প্রশ্ন থেকে তোমার কমসে কম 20 থেকে 25 খানা প্রশ্ন কিন্তু রেডি হয়ে গেল। এরপরে 7 নম্বর প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কততম সংবিধান সংশোধনী? না 61।
61তম সংবিধান সংশোধনী। এইবারে দেখো এই প্রশ্নটা জাস্ট একই দিল, তোমাকে সংবিধান সংশোধনীটা বললো না যে কততম, তোমাকে বললো কত সালে এটা করা হয়েছে। তাহলে দেখো তুমি যদি ওয়ান লাইনার শুধু 61তম পড়ে যাও, তুমি প্রশ্নটা কিন্তু উত্তর করতে পারবে না। তাহলে এখানে কি হবে, কত সালে, এটা হচ্ছে 1989 সালে। ক্লিয়ার? এরপর দেখো সংবিধান সংশোধনী থেকে 4-5টা সংবিধান সংশোধনী এই WBKP এইসব পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো মাস্ট তোমরা বই থেকে পড়বে। একটা হচ্ছে 42, 44, এই 61, 73, 74, 101, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সংবিধান সংশোধনী ভালো করে পড়বে। 42তম হচ্ছে মিনি কনস্টিটিউশন, যেখানে প্রস্তাবনাকে সংশোধন করা হয়, মৌলিক কর্তব্য ঢোকানো হয়, নির্দেশমূলক নীতি, এইসব বিভিন্ন বিষয় আছে, এটা পড়ে নেবে, এটা অনেকটা বড়, এটা খুব ইম্পর্টেন্ট। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়, সম্পত্তির অধিকার, যেটা আমাদের মৌলিক অধিকার ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একটা লিগাল রাইটে নিয়ে যাওয়া হয়, মানে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার হিসাবে রাখা হয়নি। 61তম সংবিধান সংশোধনী বলা হলো। 73 হচ্ছে পঞ্চায়েত, 74 হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর এই 101 হচ্ছে জিএসটি। ক্লিয়ার? এইগুলো কিন্তু দেখে রাখবে সাল সহ, ঠিক আছে? এরপরে প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? তাহলে পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর, যে কোনো পঞ্চায়েত ব্যবস্থার মেনলি 3টি স্তর আছে, তাহলে পশ্চিমবঙ্গ 3টি স্তর আছে। এরপরে প্রশ্নটা কিরকম ভাবে আসতে পারে, তোমাকে পঞ্চায়েত ব্যবস্থার 4টে স্তর দিয়ে দেবে, বলবে এইগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার স্তর নয়। তা স্তর 3টের নাম তোমাকে মাস্ট জানতে হবে, কি কি সেগুলো বলে দিচ্ছি দেখো। প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তোমরা আশা করছি জানো। তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। কারণ কি তোমরা জানো কেন, আশা করছি সবাই, প্রত্যেকে যারা ক্লাসটা দেখছো বেশিরভাগ সবাই কিন্তু ভোট দিয়েছো। এরপর জানি না যে সবাই এখনো পর্যন্ত পঞ্চায়েতের ভোট দিয়েছো কিনা। যদি পঞ্চায়েতের ভোট দিয়ে থাকো, দেখবে যেখানে পঞ্চায়েতের ভোট হয় সেখানে টোটাল তোমাকে একবার ভোটে 3টে ভোট দিতে হয়। একটা ভোট তোমাকে ব্যালট পেপারে ভোট হয়, একটা ব্যালট পেপার গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা ভোট দাও, আরেকটা ব্যালট পেপারে কি হয়, পঞ্চায়েত সমিতির জন্য তোমরা ভোট দাও, আরেকটা হচ্ছে জেলা পরিষদের জন্য তোমরা ভোট দাও। টোটাল মোট 3টে ভোট হয় কিন্তু পঞ্চায়েতে। এরপরে যদি সেখানে কোনো পার্টিসিপেন্ট না থাকে, একাই যদি কেউ জয়ী হয়, সেখানে পার্টিসিপেন্ট দিতে পারেনি, সেক্ষেত্রে সেই জায়গায় ভোট হয় না। কিন্তু অ্যাকচুয়ালি 3টে ভোটে কিন্তু পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে হয়ে থাকে। যারা পঞ্চায়েতের ভোট দিয়েছো তারা এটা আশা করছি জানো। তাহলে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার স্তর কটি, মোট 3টি। এরপরে প্রশ্ন কি আছে দেখো, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি কি অপশনগুলো আমি ওই জন্য দিয়ে দিয়েছি। একটা হচ্ছে গ্রীষ্মকালীন, শীতকালীন, বর্ষাকালীন, বাজেট অধিবেশন। দেখো বেশিরভাগ ছেলে মেয়ে কি ভাবে যে বর্ষা, শীত, গ্রীষ্ম, তাহলে এই 3টা ঠিক, বাজেটটা নয়। বাজেট অধিবেশন এটাও কারেক্ট আছে, বর্ষাকালীন অধিবেশন এটাও কারেক্ট আছে, মনসুন সেশন বলে, এটা বাজেট সেশন বলে, এটাকে উইন্টার সেশন বলে। গ্রীষ্মকালীন সেশন কিচ্ছু হয় না, তাহলে উত্তর কি হবে, কারেক্ট অ্যান্সার হবে গ্রীষ্মকালীন। তাহলে গ্রীষ্মকালীন অধিবেশন বলে সংসদের কোনো অধিবেশন নেই, ঠিক আছে? এই বাজেট অধিবেশনটা মেনলি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস এই সময় হয়, শীতকালীনটা নভেম্বর ডিসেম্বরে হয়, এটা বর্ষাকালে হয় জুলাইয়ের দিকে। ক্লিয়ার? তাহলে এই 3টে অধিবেশন হয় সংসদের। কি কি অধিবেশন হয়, একটা হচ্ছে বাজেট অধিবেশন, একটা বর্ষাকালীন অধিবেশন, একটা হচ্ছে শীতকালীন অধিবেশন, মনে থাকবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কোন রাষ্ট্রপতি যদি মারা যান, তাহলে সেই রাষ্ট্রপতি, তখন পর্যন্ত তো রাষ্ট্রপতির নির্বাচন হয়নি, তাহলে সেই অবস্থায় চার্জটা কার কাছে যাবে, না উপরাষ্ট্রপতির কাছে যাবে। তো সর্বোচ্চ কতদিন তিনি চালাতে পারেন, তার মধ্যেই আমার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করতে হবে। তা সর্বোচ্চ কতদিন চালাতে পারেন, সেটা হচ্ছে 6 মাস, মনে থাকবে 6 মাস। এখান থেকে আর কিচ্ছু জানার দরকার নেই। ক্লিয়ার? এরপরের প্রশ্ন দেখো,
কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? যখন একটু আগেই বললাম, কি বললাম না 42তম সংবিধান সংশোধনী। খুব ইম্পর্টেন্ট, দেখো এটা পড়েছে আবার কত সালে, এটা বারবার বলছি কত সালে, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাকে সংশোধিত করা হয়েছিল। একবারে সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়, ঠিক আছে। এটা আমার দেখবে পলিটি বা কনস্টিটিউশনে যে ক্লাস আছে সেখানে এটা ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। কেশবানন্দ ভারতী মামলা থেকে শুরু করে যে কিভাবে হলো এটা, সেটা বলা হয়েছে। এখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই দুটো মেন ওয়ার্ড এখানে যুক্ত করা হয়। ঐক্যতা, অখণ্ডতা, এই দুটো ওয়ার্ডও এখানে যুক্ত করা হয়। মোট 4টে ওয়ার্ড এখানে অ্যাড হয়। কোথায় না সংবিধানের প্রস্তাবনায়, যেটা আগে 1976 সালের আগে ছিল না। ক্লিয়ার? এরপর প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? অনুচ্ছেদ মানে কি? আর্টিকেল। তাহলে কত নাম্বার আর্টিকেল অনুযায়ী ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়? কত নাম্বার আর্টিকেল না আর্টিকেল 386। তাহলে 368 নাম্বার ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়। এই যে 368 আর্টিকেল, যে সংবিধান সংশোধন, এই প্রসেসটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে। তাহলে কোন দেশের থেকে নিয়েছি? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে 368 নাম্বার ধারা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন যেটা করি সেটা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে আমরা নিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? তাহলে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কত সালে স্যার? সেটা হচ্ছে 1953। ক্লিয়ার? তাহলে 1953 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠিত হয়েছিল। এটাতে সব থেকে একটা যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা কোন কমিশনের দ্বারা হয়েছিল। দেখো এখানে না ধর কমিশন, জেবিবি কমিশন, এরকম বিভিন্ন কমিশন আছে। তোমরা জাস্ট কমিশনের নামটা মনে রাখবে। সেটার নাম হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, বা সব থেকে যেটা অপশনে থাকে সেটা হচ্ছে ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন এখানে হেড ছিল এই কমিশনে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশনে। ঠিক আছে, সেটার নাম হচ্ছে ফজল আলী। এই ফজল আলী কমিশন, এই ফজল আলীর নামটা তোমরা মনে রাখবে। তাহলে এই যে প্রশ্নগুলো করালাম, এগুলো আশা করছি তোমরা খাতায় নোট ডাউন করেছো। ভালোভাবে ক্লাসটা দেখো, আমি যেগুলো বললাম সেই জায়গাগুলো টাচ করো। পলিটির আরেকটা আমি ক্লাস করিয়ে দেবো। এই দুটো ক্যাপসুল মোটামুটি করে গেলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, কারণ পরীক্ষাতে 3-4টে প্রশ্ন আসবেই আসবে পলিটির থেকে, মাস্ট এখান থেকে আসবে, 5টাও আসতে পারে। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দাও তোমাদের বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।